সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আবারও আইএসের সংঘর্ষ, নিহত ৫১। সোলাইমানিকে হত্যা করে আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, বলছে জাতিসংঘ। পূর্ব লাদাখে ৫টি ভয়ঙ্কর অ্যাপাচে হেলিকপ্টার পাঠাচ্ছে ভারত। লাদাখ উত্তেজনার মধ্যে সীমান্তে ৫ পাকিস্তানিকে গুলি করেছে ভারত। ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তান। সময় থাকতে আলোচনায় বসুন, এবার নেতানিয়াহুকে হুঁশিয়ারি করলেন বরিস জনসন। মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। উপগ্রহে S-500 মিসাইল অ্যাক্টিভ করেছে তারা। লিবিয়ায় তুর্কি ঘাঁটিতে আমিরাতের বিমান হামলা। তুর্কিদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে বলছে আরব আমিরাত। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে তুরস্ক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো ইচ্ছা আমাদের নেই, বলছেন কিম জং উন। এবং সর্বশেষ থাকছে, ভারতের পর এবার টিকটক সহ সকল চীনা অ্যাপ বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সময়ে। আপনাদের সাথে আছি আমি সাদিকুল ইসলাম। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। শুরুতে শুনলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিততে। সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আইএসের সংঘর্ষে ৫১ জন নিহত হয়েছেন। হোমস প্রদেশে 2 দিনে এই ঘটনা ঘটেছে। ব্রিটেন ভিত্তিক সংস্থা ওয়াল মনিটর সোমবার এই তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিমান হামলার পাশাপাশি সম্মুখ যুদ্ধ হয়েছে। এতে রাশিয়া সমর্থিত সিরিয়া সেনাবাহিনীর ২০ জন এবং জিহাদি গ্রুপের ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তারা জানিয়েছেন, গভীর রাতে আল সুকনা শহরে জিহাদিদের আস্তানায় বিমান হামলা শুরু করে সরকারি বাহিনী। শুরু হয় যুদ্ধ, চলতে থাকে শুক্রবার পর্যন্ত। মূলত বাদিয়া মরুভূমিতে কিছুদিন ধরে উপস্থিতি জানান দিচ্ছে জিহাদিরা। তারা নিয়মিত হামলাও চালাচ্ছে। গত বছর এ অঞ্চল নিয়ন্ত্রণ হারায়। ২০১৪ সালে সিরিয়া ও প্রতিবেশী ইরাকের একটি বিশেষ এলাকায় নিজেদের রাষ্ট্র ঘোষণা করে আইএস, আর নাম রাখা হয় ইসলামিক স্টেট অব সিরিয়া অ্যান্ড ইরাক। পরে তারা আরও অনেক এলাকায় খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করে। তাদের যোদ্ধারা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইসলামিক স্টেট। বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী হামলা চালাতে থাকে। মূলত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। পরে বিক্ষুব্ধ সিরিয়ানদের সঙ্গে যোগ দেয় আইএস। এখন পর্যন্ত এই যুদ্ধে প্রাণ গেছে ৩,৮০,০০০ মানুষের। এদিকে লিবিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটিতে বিমান হামলার জন্য আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আঙ্কারা। গত শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ায় সফরের কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনা ঘটে। আর এই হামলায় লিবিয়ায় তুরস্কের আল ওয়াতিয়া সামরিক ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এই হামলার ঘটনায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই হামলার ঘটনা উত্তর আফ্রিকার দেশটিতে সংঘাত আরও বাড়িয়ে তুলবে। তুরস্ক জানিয়েছে, আরব আমিরাতের দাসল্ট মিরাজ বাহিনী এই হামলা ঘটিয়ে থাকতে পারে, যারা মিশর ও রাশিয়ার পাশাপাশি লিবিয়ার হাফতার বাহিনীকে সামরিকভাবে সমর্থন দিয়ে থাকে। তবে এই হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে তুরস্ক জানিয়েছে। এদিকে আমিরাতের রাজ পরিবারের উপদেষ্টা স্বীকার করেছেন যে আরব আমিরাত লিবিয়ার আল ওয়াতিয়া বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, সমস্ত আরবদের পক্ষে আরব আমিরাত তুর্কিদের একটি শিক্ষা দিয়েছে। তবে পরবর্তীতে এই টুইট সরিয়ে ফেলেছে আব্দুল খালেক আবদুল্লাহ। আর এই বিষয়ে এক তুর্কি কর্মকর্তা বলেছেন, আমি কেবল এটাই বলতে পারি, এই হামলা বড় একটি ভুল, এর প্রতিশোধ নেওয়া হবে। মূলত গত মাসে কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছিল আল ওয়াতিয়াকে স্থায়ী ঘাঁটিতে রূপান্তর করতে যাচ্ছে তুরস্ক। আর এরপরে লিবিয়ায় তুর্কি ঘাঁটিতে এই হামলা চালানো হলো। এদিকে জানুয়ারিতে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলাইমানি এবং ৯ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সোমবার জাতিসংঘের মানবাধিকার তদন্তে এই কথাই বলা হয়েছে। আর এই বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক বলেছেন, এই হত্যাকাণ্ডকে ন্যায়সঙ্গত করার জন্য যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এটি বিচার বহির্ভূত ও স্বেচ্ছাচারিত মৃত্যুদণ্ড। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন বলে তিনি জানিয়েছেন। মূলত জাতিসংঘের মানবাধিকার পরিষদে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। তিনি আরো বলেছেন, সোলাইমানি মার্কিন স্বার্থে একটি আঘাত আনতে চেয়েছিলেন বলেও ওয়াশিংটন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। মেজর জেনারেল সোলাইমানি ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক কৌশল ও পদক্ষেপের নীতি নির্ধারণী ভূমিকা পালন করতেন, কিন্তু মার্কিন দাবির বিপরীতে তিনি মানুষের জীবনের জন্য হুমকি ছিলেন না। কাজেই যুক্তরাষ্ট্র তাকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আত্মরক্ষার অজুহাতে তৃতীয় কোনো দেশে আরেকটি দেশের সেনা কমান্ডারের উপর এই প্রথম এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে। অথচ জাতিসংঘ ঘোষণার ঘোরতর লঙ্ঘন সত্ত্বেও জেনারেল সোলাইমানি ও তার সাথে থাকা একজন পদস্থ ইরাকি সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে
কোনো আন্তর্জাতিক সংস্থা আমেরিকাকে শাস্তি দেওয়ার পদক্ষেপ নেয়নি। প্রতিবেদনে বিশ্বের সরকারগুলোর পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর জন্য সামরিক ড্রোন ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন তৈরি করে ও তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনায় বসতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। গতকাল সোমবার বিকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে এই আহ্বান জানিয়েছেন তিনি। এই সময় অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের এক অংশকে ইসরায়েলের সঙ্গে একীভূত করে নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি তার দেশের নীতি অবস্থানের কথা জানিয়েছেন। পশ্চিম তীর দখলের পরিকল্পনার ব্যাপারে নিজের উদ্বেগের কথা জানিয়ে জনসন বলেছেন, এটি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়ে যাবে। তিনি এই পরিকল্পনা বাতিলের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা ইসরায়েল করছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করলে তার প্রচেষ্টা ভঙ্গুর হবে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল পশ্চিম তীরে 30% ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। গত 1 জুলাই এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা থাকলেও আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে তেল আবিব পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে। পানিতে হয়েছে, স্থলে হয়েছে, আকাশে হয়েছে, হবে হবে করলেও এখনো কিন্তু মহাকাশে কোনো যুদ্ধ হয়নি। তবে দশকের পর দশক ধরে চলছে তার প্রস্তুতি। নামে প্রতিরক্ষা প্রয়াস হলেও এটি হয়ে দাঁড়িয়েছে অন্য ধরনের এক লড়াই। কক্ষপথে থাকা উপগ্রহকে ধ্বংস করে মহাকাশে নিজের শক্তির প্রমাণ দিয়েছে ভারতও। সুতরাং কোনো উন্মাদ দেশ বা গোষ্ঠী যদি উপগ্রহ পাঠিয়ে ক্ষতি করতে চায়, তবে ভারত মাটি থেকে অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ছুড়ে 3 মিনিটের মধ্যে তা গুড়িয়ে দিতে পারে। মূলত বিশ্বের প্রায় 3টি দেশ আমেরিকা, রাশিয়া ও চীনের কাছে এই ক্ষমতা রয়েছে। আর এই রাস্তায় এবার এক ধাপ এগিয়ে গেল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এবার নিজেদের মিসাইল ভান্ডারে অত্যাধুনিক S-500 মিসাইল যোগ করেছে মস্কো। ভবিষ্যতে মহাকাশ অস্ত্র ও পৃথিবীর কক্ষপথে থাকা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে এটি। S-500 প্রযুক্তির এই মিসাইলের নাম দেওয়া হয়েছে প্রমিথিউস। তবে কক্ষপথে থাকা কোনো উপগ্রহই নয়, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ধ্বংস করতে সক্ষম হবে এই প্রমিথিউস। এদিকে মস্কো সূত্রের দাবি, ভবিষ্যতে S-500 মিসাইল তারা অন্য কাউকে বিক্রি করবে না, এটি শুধুমাত্র রাশিয়ার সেনাবাহিনী ব্যবহার করতে পারবে। প্রসঙ্গত, এর আগে S-400 মিসাইল ভারত ও চীনকে বিক্রি করেছে মস্কো। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না উত্তর কোরিয়া। পিয়ংইয়ং ও ওয়াশিংটন নিজেদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আহ্বান জানানোর পর উত্তর কোরিয়ায় এই ঘোষণা এলো। উত্তর কোরিয়া বলছে, পুনরায় আলোচনায় ফিরে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার আহ্বান অযৌক্তিক ও সিওলকে এ ধরনের পদক্ষেপ বন্ধ করার জন্য পরামর্শ দিচ্ছে। মূলত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে। মূলত তার নেতৃত্বে ট্রাম্প ও কিম জং উন এরই মধ্যে 3 বার সাক্ষাৎ করেছেন। তবে কাঙ্ক্ষিত কোনো ফলাফল ছাড়াই এইসব বৈঠক শেষ হয়েছে। এদিকে উত্তর কোরিয়া বলছে, প্রেসিডেন্ট মুনের এসব সদিচ্ছামূলক সেবার আর কোনো প্রয়োজন নেই। অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা দক্ষিণ কোরিয়ার জন্য এখনোই উপযুক্ত সময়। তবে মনে হচ্ছে এই ধরনের বদভ্যাসের কোনো চিকিৎসা বা ব্যবস্থাপত্র নেই। উত্তর কোরিয়া আরও বলছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার আমাদের কোনো ইচ্ছা নেই। মূলত উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনা শুরু করার জন্য মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী আজ দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন বক্তব্য এলো। এদিকে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ নিশ্চিতভাবে বন্ধ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আর এই অ্যাপ তালিকায় রয়েছে টিকটক, এমনটা জানালেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। সোমবার রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে পম্পেও বলেছেন, আমরা এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি না, কিন্তু বিষয়টি আমরা দেখছি। মার্কিন সচিবের বক্তব্য, গ্রাহকের তথ্য সুরক্ষার কথা ভেবে এই পথে হাঁটছেন তারা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীনা আইন চীনা কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন, তাদের সাহায্য করার জন্যই এটি তৈরি। এদিকে টিকটক বরাবরই দাবি করে আসছে চীন থেকে বিচ্ছিন্ন রয়েছে তাদের এই আন্তর্জাতিক সংস্থাটি। চীনেও এই অ্যাপটি বন্ধ রয়েছে। গত 29 জুন চীনা সংস্থা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক সহ মোট 59টি অ্যাপে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পরদিন থেকে প্লে স্টোরে ও অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছিল না এই অ্যাপগুলি। মূলত গ্রাহকের তথ্যের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সীমান্তে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে 5 পাকিস্তানি নাগরিকের উপর গুলি চালানোর ঘটনায় ভারতের সিনিয়র কূটনীতিককে তলব করেছে ইসলামাবাদ। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয় বলে জানানো হয়েছে। আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার রাতে নিকিয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলিতে 5 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
আহতদের মধ্যে 3 জন বালক ও 2 জন নারী। তবে পাকিস্তানি সেনাবাহিনী এর যথাযথ জবাব দিয়েছে বলে তিনি যোগ করেছেন। এদিকে সীমান্তে ভারত চীন উত্তেজনা কিছুটা কমলেও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ভারতীয় সেনাবাহিনী। তাদের ধারণা চীনা বাহিনী কিছুটা পিছিয়ে হটলেও আবারও ফিরে আসতে পারে। কারণ পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সামরিক অবকাঠামো তৈরি করে ঘাঁটি গেড়ে বসেছিল চীনা বাহিনী, আর তাতে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এই পরিস্থিতির জন্য তৈরি থাকছে ভারত। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ঘাতক মাউন্টেন ফোর্স ও স্থল বাহিনীর পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে রাখছে ভারতীয় বিমান বাহিনী। মিরাজ, সুখোই, MiG-29 এর মতো কমব্যাট ফাইটার এয়ারক্রাফট চক্কর দিচ্ছে সীমান্তে। আর সীমান্তে শক্তি আরো বাড়ানো হলে আমেরিকা থেকে সদ্য কেনা 5টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পাঠানো হবে লাদাখ সীমান্তে। আর শুরু হয়েছে তারও প্রস্তুতি।